হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি, আশা করছি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো। মূলত আজকের যে ক্লাস, এটি তোমাদের যে তোমরা দেখেছো প্রিভিয়াসে আমি তোমাদের জন্য এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডাভেল ইন্ডিয়া, মডার্ন ইউরোপ এই থেকে বিভিন্ন ডেমনস্ট্রেশন টপিক নিয়ে আলোচনা করেছি যে কোন কোন টপিকগুলি তোমরা তোমাদের যে ডেমনস্ট্রেশন যখন তোমরা দিবে ফাইনালি ইন্টারভিউ বোর্ডে গিয়ে, তা সম্পর্কে আমি সেই টপিকগুলো সম্পর্কে বলে দিয়েছিলাম, অর্থাৎ সেই টপিকগুলোর নাম। ঠিক একইভাবে আজ আমরা আলোচনা করতে চলেছি আধুনিক ভারতের ইতিহাসের উপর কোন কোন টপিক তুমি তোমার জন্য চুজ করতে পারো। দেখো, এইখানে আমি মোট 30টি টপিক রেখেছি, 30-32টি হবে। এবার সেটি শুধুমাত্র এই বলতে পারো, দেখো আধুনিক ভারত তো অনেকটাই বড়, এর বাইরেও আরো অনেক টপিক তোমরা চাইলে চুজ করে নিতে পারো। এটি আধুনিক ভারতের পার্ট 1, যেখানে আমরা মহাবিদ্রোহ পর্যন্ত, অর্থাৎ সেই ইউরোপীয় কোম্পানির আগমন থেকে শুরু করে একদম মহাবিদ্রোহ পর্যন্ত, অর্থাৎ প্রথম যে পর্ব সেটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কোম্পানির যে শাসন পিরিয়ডটা। তারপর আমি এর দ্বিতীয় আর একটা পার্ট তোমাদের উপহার দেবো। সেখানে আমি কি করবো, ওই জাতীয়তাবাদী আন্দোলন, বুঝতে পারছো, 1857 থেকে 1947 সাল পর্যন্ত যে পর্বটা, সেটি নিয়ে আলোচনা করবো। তো আমি এক এক করে বলছি, তোমরা বাঁদিকে দেখতেই পাবে স্ক্রিনে। তো আমি এক এক করে বলছি, তোমরা নামগুলো দেখে নাও। এর মধ্যে থেকে যেটি তোমাদের, যে টপিকটা তোমাদের পছন্দ হবে, চাইলে তোমরা সেই টপিক নিয়ে সুন্দর করে একটি ডেমনস্ট্রেশন ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্টেশন করতে পারো। ঠিক আছে, তো দেখে নাও। প্রথমে 1 নাম্বার যে টপিকটি বলবো তা হলো ভারতে পর্তুগিজ কোম্পানির আগমন অথবা অবদান। যে পর্তুগিজ কোম্পানি, তোমরা জানো ইউরোপীয় কোম্পানিগুলির মধ্যে থেকে প্রথম যে কোম্পানি ভারতে এসেছিল তারা পর্তুগিজ। এই পর্তুগিজরা কিভাবে এলো, তাই না? সেই 1498 প্রথম ভাস্কো দা গামা এলো, তারপর যে স্টেপ বাই স্টেপ তারা কি করে নিজেদের পড়তে পারো যে শক্তি ভারতে স্থাপিত করলো। তো এই নিয়ে একটা সুন্দর টপিক তৈরি করতে পারো। অথবা পর্তুগিজদের অবদান, পর্তুগিজরা ভারতীয় সংস্কৃতিতে কোন কোন অবদান রেখেছিল, খুব সুন্দর কিন্তু টপিক হতে পারে, এটি করতেই পারো। ঠিক একইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আগমন, তবে পর্তুগিজটা খুব বেশি ভালো হবে। হ্যাঁ, দ্বিতীয় আমি বলবো ইঙ্গো ফরাসি সংঘর্ষ বা কর্ণাটকের যুদ্ধ। তোমরা জানো কর্ণাটকের 3টি যুদ্ধ হয়েছিল, সে 3টি যুদ্ধ নিয়েও কিন্তু সুন্দর একটি টপিক আলোচনা করতেই পারো। তৃতীয় যে টপিক বলবো তা হলো পলাশির যুদ্ধ। খুব সুন্দর টপিক, তোমাদের সিলেবাসের সাথে একটু ম্যাচ করে খুব ভালো হবে। তো পলাশির যুদ্ধ, যাবতীয় ঘটনা, পলাশির যুদ্ধের কারণ, ফলাফল, গুরুত্ব, এই নিয়ে ছোট্ট আকারে একটি বিস্তারিত তুমি একটা টপিক তৈরি করতে পারো। 4 নম্বর যে টপিক বলবো তা হলো দেওয়ানি লাভ। তোমরা জানো 1765 সালে দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং পাশাপাশি দ্বৈত শাসন। তো হয় দেওয়ানি লাভ বা অথবা দ্বৈত শাসন, যে কোনো একটি নিয়ে তো করতে পারো। 5 নম্বর টপিক বলছে 76-এর মন্বন্তর। দারুণ একটি টপিক হতে পারে এটি, এই নিয়ে তোমরা বিস্তারিত আলোচনা করতে পারো, খুব সুন্দর টপিক হবে এটি। 7 নম্বর যেটি বলবো তা হলো রেগুলেটিং আইন, 1773 সাল। দেখো, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর প্রথম যে আইন একটি তৈরি হয় তা হলো, দেখো আইন কিন্তু আরো অনেক আছে, আমি তোমাদেরকে রেগুলেটিং আইন বলবো। এরপর পিটের ভরসার আইন আছে, সেটিও চাইলে করতে পারো। এই আইনগুলোর মধ্যে কি কি নতুন সংযোজন হয়েছিল বা নতুন ধারাগুলো কি ছিল, দারুণ টপিক হতে পারে। 9 নম্বর টপিক চিরস্থায়ী বন্দোবস্ত। এই নিয়ে অলরেডি তোমাদের আমি কি করে করতে হবে একটি ডেমনস্ট্রেশন একটা করে দেখিয়েছি তোমাদেরকে মক হিসেবে, তো তা চাইলে সেটাও করতে পারো। 10 নম্বর বলবো অধীনতামূলক মিততা নীতি। দারুণ টপিক, অনেকেই দেখবে এই অধীনতামূলক মিততা নীতি নিয়েই অলরেডি দেখবে যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। দারুণ এই টপিক আর কি। হ্যাঁ, অধীনতামূলক মিততা নীতি। 11 নম্বর আছে টিপু সুলতান ও ইঙ্গু মহীশূর সম্পর্ক। এবার ইঙ্গু মহীশূর সম্পর্ক টোটাল জানো তোমার 4টি যুদ্ধ হয়েছিল, সেখানে 4টি যুদ্ধ তো ওই শর্ট টাইমের মধ্যে করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তোমরা ছোট হিসেবে টিপু সুলতান এবং ইংরেজদের সাথে তার সম্পর্ক কি ছিল, সে দুটো যুদ্ধ, শেষের দুটো যুদ্ধ দারুণ করে আলোচনা করতেই পারো। 12 নম্বর দ্বিতীয় সনদ আইন, 1813 খ্রিস্টাব্দ। তো দ্বিতীয় সনদ আইন, দেখো 4টি সনদ আইন হয়েছিল, কিন্তু তার মধ্যে দ্বিতীয় সনদ আইন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্যগুলোর থেকে। ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় এটি বেশি গুরুত্বপূর্ণ ছিল, তো চাইলে এটি নিয়ে করতে পারো। 13 নম্বর রাওতওয়ারি বন্দোবস্ত।
চিরস্থায়ী বন্দোবস্ত যেমন হলো, ঠিক একেবারে আওতারি বন্দোবস্ত নিয়েও করতে পারো। 14 নম্বর বলবো মহলওয়ারি বন্দোবস্ত, দারুণ টপিক, সুন্দর করে করতে পারো। 15 নম্বর যেটি বলবো তা হলো কৃষির বাণিজ্যকরণ। ও 16 নম্বর অবশিল্পায়ন। 17 নম্বর সম্পদের বহির্গমন। দেখবে সম্পদের বহির্গমন নিয়ে অলরেডি হয়তো তোমার চেনাশোনা অনেকেই দেখবে এই টপিকটি নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে বা তারা চুজ করে নিয়েছে। এটা কিন্তু দারুণ টপিক, সম্পদের বহির্গমন। হ্যাঁ, কি করে সম্পদ বহির্গমন হয়েছিল, সেই 3জন প্রধান ব্যক্তি ছিলেন তোমরা জানো। হ্যাঁ, ইকোনমিক ন্যাশনালিজম যাদেরকে বলা হচ্ছে, তারা কি করে সেই বলতে পারো সম্পদের বহির্গমনটাকে দেখিয়েছেন, তাই না? তো দারুণ টপিক হতে পারে এটি। 18 নম্বর শর্ত বিলোপ নীতি, এটিও খুবই সুন্দর একটি টপিক হতে পারে। সেই লর্ড ডালহৌসি প্রচলিত শর্ত বিলোপ নীতি, তিনি বিভিন্ন দেশীয় রাজ্যগুলো গ্রাস করেছিল, তাই না? তো করতেই পারো এটি। 19 নম্বর রাজা রামমোহন রায়। এবার রাজা রামমোহন রায় থেকে তুমি বিভিন্নভাবে করতে পারো। আমি বলবো রাজা রামমোহন রায়ের যে সমাজ সংস্কার আন্দোলন যেটি প্রধান, তার সতীদাহ প্রথা রদ। তো এইটি কম্প্যাক্ট করে রাজা রামমোহন রায় এবং সতীদাহ প্রথা রদ, তার যে আন্দোলন, সুন্দর করে তৈরি করতে পারো। একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, তো তার জন্য তার আন্দোলনের ফলে প্রচলন হয়েছিল, এটিও কিন্তু সুন্দর করে তৈরি করতে পারো। একইভাবে ডিরোজিও এবং নবগম্য আন্দোলন, এটিও ভালো টপিক হতে পারে। একইভাবে আলিগড় আন্দোলন, দেখো আলিগড় আন্দোলন নিয়েও কিন্তু অনেকেই টপিক অলরেডি প্র্যাকটিস করছে বা তোমার চেনাশোনার মধ্যে পেয়ে যাবে যারা এই টপিকটি চুজ করেছে। দারুণ একটি টপিক। হ্যাঁ, ঠিক একইভাবে স্বামী বিবেকানন্দ থেকে অনেক ধরনের টপিক করতে পারো, কিন্তু আমি বলবো যেটি দেখবে তোমাদের ক্লাস 10-এর বইতে আছে, যেটুকু তুলে ধরা হয়েছে স্বামী বিবেকানন্দের সম্পর্কে খুব ভালোভাবে আছে। তোমার চাইলে ওইটুকু দিয়েই কিন্তু সুন্দর একটি টপিক তৈরি করতে পারো। 25 নম্বর আমি বলবো এবার বিদ্রোহ থেকে, তা হলো সাঁওতাল বিদ্রোহ। তো সাঁওতাল বিদ্রোহের কারণ, তার চরিত্র, প্রকৃতি, সুন্দর একটি টপিক হতে পারে। একইভাবে মহাবিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে কিন্তু অনেকগুলি টপিক হতে পারে, কিন্তু আমি বলবো তোমরা মহাবিদ্রোহের যদি চরিত্র নিয়ে তোমরা যদি টপিক একটি বানাতে পারো, ডেমনস্ট্রেশন টপিক, সেটি আমি বলতে পারি যে খুবই ভালো একটি টপিক হতে পারে। কারণ এই ধরনের টপিক কেউ সহজে নিতে চায় না, এগুলো একটু বেশি তোমাদের খাটতে হবে। তো দারুণ একটি টপিক হতে পারে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। 27 নম্বর মহারানীর ঘোষণাপত্র, এটিও একটু মানে বড় অড টাইপের, এটি অনেকে নেবে না, কিন্তু তোমরা চাইলে তোমাদের যারা এই ভিডিওটা দেখছো চাইলে নিতেই পারো। মহারানীর ঘোষণাপত্র, এর গুরুত্ব কি, কি বলা হয়েছিল। তারপরে আমি বলবো একটু শিক্ষা সংস্কারের থেকে দুটো, তা হলো মেকলে মিনিট, উডের ডিসপ্যাচ। 28 নম্বর 29 নম্বর একটি মেকলে মিনিট, যে মেকলের সেই শিক্ষা সংস্কার মূলক যে ঘোষণাপত্র, একই পাশাপাশি উডের ডিসপ্যাচ, তাই না, ম্যাগনা কার্টা বলা হচ্ছে, সেটিও তোমরা করতে পারো। লাস্ট আমি যা বলবো 30 নম্বরে, যেহেতু দুটো আছে, একটি ফরাজি একটু ওয়াহাবি, তো এই দুটি আন্দোলন আলাদা আলাদা করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে মোটামুটি সেই ইস্ট ইন্ডিয়া ইউরোপীয় কোম্পানির আগমন থেকে শুরু করে এই মহাবিদ্রোহ পর্যন্ত 30 টপিকের কথা বললাম। চাইলে দেখো তোমরা যদি ইন ডিটেলস একটু ভেতরে ঢুকে পড়ো, দেখবে কি আরো অনেক টপিক তোমরা নিজে থেকেই তৈরি করতে পারছো। এগুলো তো ওপরের মেন জায়গা, এর ভেতরে ছোট ছোট অনেক টপিক আছে, চাইলে তোমরা সেখান থেকে বেছে নিতে পারো। বা চাইলে এই 30টি টপিক বললাম, এই 30 টপিকের মধ্যে থেকেও তোমরা কিন্তু নিজেদের মতো করে অন্তত একটি অন্তত তোমাদের চুজ করতেই হবে মহাবিদ্রোহ থেকে, এই আধুনিক ভারত থেকে, ঠিক আছে। আর থাকলো বাকি এর পার্ট 2, যেখানে আমরা এই পরবর্তী যে 90 বছরের ইতিহাস আধুনিক ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, সেখান থেকে আমরা আরো এরকম কতগুলো টপিক আমরা আলোচনা করব, ঠিক আছে। আর যেগুলো টপিক তোমাদের ডেমোস্ট্রেশন আমি টপিকের মক দিয়েছি, সেগুলো দেখো। ভালো লাগলে অবশ্যই এই ক্লাসটিকে একটি মূল্যবান লাইক দিয়ে যাও, এবং আমাদের সাথে জুড়ে থেকে পরবর্তীতে এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।